আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের খবর জানতে এখন যাচ্ছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, বৈঠকে অগ্রগতি সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন? রাইকা, বেলা 11টা থেকে বৈঠক শুরু হয়েছে, এখন বাজে বেলা 2টা। প্রায় 3 ঘন্টা হয়ে গেল, অর্থাৎ বেশ দীর্ঘ সময় ধরে বৈঠকটি চলছে। এই ভারত এবং বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি, এইটি কিন্তু মূলত করা হচ্ছে বা আয়োজন করা হয়েছে বাংলাদেশ এবং ভারতের মাঝে বিদ্যমান যেই শীতল সম্পর্ক তৈরি হয়েছে সেটিকে স্বাভাবিক করার জন্য। তো ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি আজকে সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন এবং আজকে তার সংক্ষিপ্ত সফরের মধ্য দিয়েই তার আজকে সফর শেষ হবে। এবং এটি কিন্তু বিগত 4 মাসের মাঝে, অর্থাৎ নতুন সরকার গঠনের পর ভারত থেকে অফিসিয়ালি কূটনৈতিক পর্যায়ের প্রথম কোনো সফর। এবং মূলত বিগত বেশ কয়েকদিন যাবৎ ধরে বাংলাদেশ ভারতের মাঝে সম্পর্ক বেশ খানিকটা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সম্পর্কে বেশ অপপ্রচার চালানো হচ্ছে, যে অপপ্রচারের জবাবে আসলে বাংলাদেশ থেকেও দেওয়া হয়েছিল। এবং এরই ধারাবাহিকতায় দুই দেশের মাঝে চলমান যেই সম্পর্ক সেটি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তো এবং ভারতে অবস্থানরত বাংলাদেশের হাইকমিশনের উপর হামলা চালানো হয়েছে। তার প্রেক্ষিতে আবার ভারতের হাইকমিশনারকে তলবও করা হয়েছে বাংলাদেশের ঢাকায় নিযুক্ত যিনি ছিলেন প্রণয় ভার্মাকে। তো সব মিলিয়ে দুই দেশের যেই সম্পর্ক বিদ্যমান ছিল গত 50 বছরে, সেটি কিন্তু এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, ভারতে আশ্রয় নেওয়ার পরে কিন্তু অনেকটাই খারাপ হয়েছে। এবং এই সকল সম্পর্ককে আরেকটু উন্নত করার কূটনৈতিক পর্যায় থেকে সেটিকে কীভাবে স্বাভাবিক করা যায়, একই সাথে যে সকল বিষয় নিয়ে বাংলাদেশ ভারতের মাঝে দ্বন্দ্ব বিদ্যমান রয়েছে, যেমন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে তাকে কীভাবে ফেরত আনা যায়, এবং একই সাথে ভারতের মিডিয়াতে যে সকল অপপ্রচার চালানো হচ্ছে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের সম্পর্কে, সেসবের বিষয়ে সব কিছু মিলিয়ে আজকে কিন্তু এই দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের সচিব পর্যায়ের মানুষজন তারা কিন্তু আজকে বৈঠকে বসেছে। এবং এই বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব তিনি প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এবং এই সাক্ষাতের পরে সন্ধ্যার দিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি একটি সাংবাদিক ব্রিফিং করবেন। সেই ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে আজকে যেই দীর্ঘক্ষণ যে বৈঠকটি হচ্ছে দুই দেশের মধ্যে, সেই বৈঠকের আসলে ফলপ্রসূ কী আলাপ হয়েছে, কি সমস্যা সমাধানের জন্য দুই দেশই একসাথে কাজ করে বলে আশাবাদ ব্যক্ত করেছে। এবং এখনকার সময় আসলে যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলাদেশ ভারতের মাঝে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কূটনৈতিক সম্পর্ক ছিল, সেটি কিন্তু অনেকটাই আসলে খারাপের দিকে গেছে। এবং রিসেন্টলি আসলে ভিসা প্রদানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তো এই সকল বিষয় আজকে এই আলোচনায় গুরুত্ব পাবে এবং সেটি নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা এখনও চলমান রয়েছে। তো আলোচনা শেষে যখন ব্রিফিং হবে তখন আমরা জানতে পারবো আসলে আজকের বিষয়ে, আজকে সারাদিনে কি আলোচনা হয়েছে এবং সেটির একদম পরিপূর্ণভাবে আমরা সেটিকে পরবর্তী জানাতে পারবো। রাইকা, এই ছিল পদ্মায় থেকে আজকের ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের সচিব পর্যায়ের যে বৈঠক তার সর্বশেষ। জানছিলাম ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের খবর। শেখ হাসিনার সময় দুদক ও বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। দ্রুতই দুদক কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদকের অনিয়ম, অনাচার, দুর্নীতি দেখে তিনি বিব্রত। এ সময় প্রতিষ্ঠানটি ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযানের বিকল্প নেই বলেও জানান তিনি। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দুদক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় অংশ নেন আইন উপদেষ্টা ও দুদক সংস্কার কমিশনের প্রধানসহ কমিশনের কর্মকর্তারা। প্রযুক্তির ব্যাপক ও দ্রুত উৎকর্ষের সাথে সাথে প্রতিনিয়ত দুর্নীতির ধরন ও কৌশল পরিবর্তিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দুর্নীতিকে সমাজে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, যার ফলে দুর্নীতিবাজদের কোনো অনুশোচনাই ছিল না। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। চোর প্রধানমন্ত্রী, এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশে এখন নতুন করে কাজ করার সুযোগ এসেছে। নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে দুদক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন, পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন, ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন, এটা দেখান। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনে কাজ করতে গিয়ে ধারণা বদলে গিয়েছে। দুর্নীতির ব্যাপারে আগে শোনা যেত, তার শেখর আরও গভীরে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক সমঝোতা, তরুণদের যে প্রত্যাশা, সারা দেশবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বাস্তবায়নের জন্য আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে যৌক্তিকভাবে যে ক্ষেত্র এবং প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করেছে, তার শীর্ষে অবশ্যই দুর্নীতি একটি ক্ষেত্র এবং দুর্নীতি দমন কমিশন সুনির্দিষ্টভাবে সংস্কারের কার্যক্রম চলছে। রাজনৈতিক চাপকে ছাপিয়ে ভালো কাজ করার সুযোগ রয়েছে বলেও জানানো হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী বুধবার আগরতলা অভিমুখে লং মার্চে কর্মসূচি দিয়েছে বিএনপি 3 সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। নয়াপল্টন থেকে বুধবার সকালে শুরু হবে কর্মসূচি, আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবে এই লং মার্চ। সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর কাল্পনিক ও ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতনের প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। শেখ হাসিনাকে নিজেদের ভূমি ব্যবহার করে ভারত ছাত্র জনতার সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, দেশটির রাজনীতিবিদরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করছে। ভারতীয় প্রচার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারের নিন্দাও জানান মুন্না। একই দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আগামী 11 ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। বায়ু দূষণে বিশ্বের সবার উপরে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের স্কোর 305 নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা। AQI সূচক অনুযায়ী ঢাকার আজকের বাতাসকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে 211 স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। 180 ও 179 স্কোর নিয়ে এই তালিকায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর ও ইরাকের রাজধানী বাগদাদ। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো যানবাহনে নির্গত ধোঁয়া, বিদ্যুৎ কেন্দ্র, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর মাধ্যমে বায়ু দূষিত হয়। আর বায়ু দূষণ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে বলেও জানান তিনি। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, ভারতীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন নড়াইলের সেই খুকু রানী বিশ্বাস। তার আত্মীয় স্বজন এবং ভারতীয় কিছু লোকের প্রচারণায় তিনি হিন্দু নির্যাতনে মিথ্যা তথ্য দিয়েছেন বলে স্বীকার করেছেন। তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নড়াইলে থাকা তার স্বজন ও প্রতিবেশীরা। এদিকে নীলফামারীর হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের সংবাদ প্রকাশের ঘটনায় সরেজমিনে গিয়ে সেটিও মিথ্যা প্রমাণিত হয়েছে। এটিকে ভারতের বাড়াবাড়ি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত হিসেবে দেখছেন তারা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দেয়া এই সাক্ষাৎকারে তোলপাড় সৃষ্টি হয় সারা দেশে। হলুদ সাংবাদিকতার মাধ্যমে ভারতীয় মিডিয়াগুলো ঢালাওভাবে প্রচার করে বাংলাদেশে 5 আগস্টের পর হিন্দুরা নির্যাতিত হচ্ছে।
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বুড়ামারা গ্রামে খুকুরানী পরিবার সাথে কথা বলে জানা গেছে সবই মিথ্যা বানোয়াট। এক ভিডিও বার্তায় খুকুরানী জানিয়েছেন ভারতীয় মিডিয়া তাকে মিথ্যা তথ্য দিতে বাধ্য করেছে। আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। কাম করতে না আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না। তার কাছে কি না তোমার বলতে হবে। তারপরে আমাকে বলতেছে এই বালি এই কাজগুলো করো। দেশবিরোধী এমন সাক্ষাৎকারের পর ক্ষোভ প্রকাশ করেছেন খুকুরানীর স্বামী। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বলছেন যুগ যুগ ধরে সব ধর্মের লোক একসাথে বসবাস করছেন। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ তারা, একে ভারতের ষড়যন্ত্র বলছেন তারা। আমি তো শুধু মানে ভেবে অস্থির হয়ে গেছি, কি কোন কাদায় কোন ভাবে এই সমস্ত কথা ভাষ্যগুলো আজ দিল। আমার মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার যা ধারণা ওদের একটা চক্রান্ত। কুকুরানি ভারতে যে যা বলেছে আমাদের বুড়ামারা গ্রামে এটা মোটে নাই। বাগাস্তাকরা পুজো করতেও নিষেধ করে না, তারা আরো সাহায্য করতে চায়। এদিকে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা, অগ্নিসংযোগের ভিত্তিহীন কিছু ছবি প্রকাশ করেছে। একে বাংলাদেশের নীলফামারীর ডোমা বলে চিহ্নিত করা হয়। অনুসন্ধানে জানা গেছে এখানে কোনো সময় হিন্দুদের উপর কোনো হামলা হয়নি। অনেকেই বলতেছে যে শাখা সেতু নিয়ে বাইরে হওয়া যাচ্ছে না, তা আমরা তো সবাই মার্কেটে আসতেছি। আমরা শাখা সিঁদুর বাংলাদেশের নারীরা যে বিবাহিত মহিলা সবাই শাখা সিঁদুর পরে বের হচ্ছে। সেরকম কোনো অসুবিধা নেই, আমাদের দোকানে আজ পর্যন্ত ওরকম কোনো ঘটনা ঘটে নাই। আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে আছি। পুলিশ বলছে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরকম কোনো সংবাদ আমরা পাই অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গণমাধ্যম ব্যক্তিত্বরা বলছেন ভারতের গণমাধ্যমের অপপ্রচার রুখতে দেশীয় গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, এই স্লোগানে আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি 2024। 15 দিন ব্যাপী এই শুমারি আগামী 26 ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। সকালে রাজধানী আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে অর্থনৈতিক শুমারি 2023 প্রকল্পের আওতায় এবারের শুমারির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে 579 কোটি টাকা। সময়ের ব্যবধানে দেশে অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে সেই সংক্রান্ত তথ্যাদি নিরূপণ করাই এই শুমারির লক্ষ্য। প্রতি 10 বছর অন্তর এই শুমারি কার্যক্রম পরিচালনা করা হলেও এবার তা 1 বছর দেরিতে শুরু হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ সহজতর হবে এবং স্বল্প সময়ে শুমারি প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রকল্প সংশ্লিষ্টরা। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।